গার্ড ভদ্রলোকটি মুখ চোখের ভাব দেখে ওয়াটসন বুঝতে পারলেন তিনি যেন রোগীর ঘরে কোনো এক প্রাণীকে বন্ধ করে রেখেছেন। বিস্মিত হয়ে ওয়াটসন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? ফিসফিস করে ভদ্রলোকটি বললেন, এক নতুন রুগীকে নিয়ে এলুম আপনার কাছে। এখন বেশ সুস্থ আছেন। এখন আমি চলি ডাক্তার ওয়াটসন। আপনার যেমন কাজ আছে আমারও তেমন কাজ আছে। এই কথা বলে গার্ড ভদ্রলোকটি দ্রুত চলে গেলেন। প্রতিদিনকার মতো ডাক্তার ওয়াটসন সেদিন রোগী দেখার সময় ঘরে ঢুকে দেখতে পেলেন টেবিলের কাছে একটু আগে এক গার্ড সাহেব যে রুগীটির কথা বলেছিলেন সে বসে আছে। তাঁর টুপিটা টেবিলের একটা বইয়ের ওপর রেখে দিয়েছিলেন। তার পোশাকে সুরুচির পরিচয়। ভদ্রলোক স্বাস্থ্যবান, পুরুষালী চেহারার, বছর 25-এর বেশি হবে না, কিন্তু তাকে অত্যন্ত বিবর্ণ দেখাচ্ছিল। তাঁর এক হাতে রুমাল জড়ানো, রুমালটা রক্তে টকটকে লাল হয়ে গেছে। তার মধ্যে যে তুমুল মানসিক আলোড়ন চলেছে, মানসিক উত্তেজনা দমন করবার জন্য তাকে তার সমস্ত মানসিক শক্তি নিয়োগ করতে হয়েছে, তা বুঝতে ওয়াটসনের অসুবিধা হলো না। এই সাত সকালে এসে আপনাকে বিরক্ত করতে হলো বলে দুঃখিত ডাক্তারবাবু, ভদ্রলোক বলল। কাল রাতে আমার একটা সাংঘাতিক ফাঁড়া গেছে। আমি সকালের গাড়িতে এখানে এসেছি। প্যাডিংটনে এসে একজন ডাক্তারের খোঁজ করার সময় এক সদাশয় ভদ্রলোক আমাকে অনুগ্রহ করে এখানে পৌঁছে দিয়েছেন। আমি আপনার ভৃত্যকে আমার কার্ড দিয়েছিলাম, কিন্তু দেখছি কার্ডটা পাশের টেবিলের উপর সে ফেলে রেখে গেছে। ওয়াটসন কার্ডটা তুলে দেখলেন তাতে লেখা আছে ভিক্টর হ্যাথওয়ে, হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, 16A ভিক্টোরিয়া স্ট্রিট, 4 তলা। ওয়াটসন একটা চেয়ারে বসতে বসতে বললেন, আপনাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য দুঃখিত। আপনি এইমাত্র ট্রেন থেকে নেমেছেন বলে মনে হচ্ছে। রাত্রির ট্রেনগুলো কি একঘেয়ে? ওয়াটসনের কথা শেষ হওয়ার আগেই হো হো করে হেসে উঠলেন ভদ্রলোক। বললেন, আমার রাত্রি ভ্রমণটা কিন্তু একঘেয়ে বলা চলে না। ওয়াটসনের ডাক্তারি মনে হাসির বিরুদ্ধে বিদ্রোহ করে উঠল। টেবিলের উপর যে জলের বোতলটি ছিল তা থেকে কিছুটা জল নিয়ে ভদ্রলোকের নাকে মুখে ছিটিয়ে দিতে দিতে ওয়াটসন বললেন, থামুন থামুন, প্রকৃতিস্থ হন। প্রকৃতিস্থ হতে বেশ খানিকটা সময় নিলেন ভদ্রলোক। যখন কোনো ভীষণ সংকট অতিক্রান্ত হয়, উত্তেজনার যে অভিব্যক্তি তখন মানুষের চোখে মুখে দেখা দেয়, তার মধ্যেও তেমনই প্রবল উত্তেজনার অভিব্যক্তি দেখা গেল। একটু বাদে ভদ্রলোক যখন শান্ত হলেন তখন তাকে অত্যন্ত ক্লান্ত ও বিবর্ণ দেখাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে লজ্জিত স্বরে ভদ্রলোক বললেন, আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, খ্যাপার মতো ব্যবহার করেছি। ওয়াটসন জলের সঙ্গে একটু ব্যান্ডি মিশিয়ে ভদ্রলোককে দিয়ে বললেন, এখন এটা গলায় ঢেলে দিন তো। ভদ্রলোক তাই করলেন চটপট। তার রক্তহীন ফ্যাকাশ মুখে রক্ত ফিরে এলো। ভদ্রলোক বললেন, এখন একটু ভালো বোধ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইবার ডাক্তার, আপনি অনুগ্রহ করে আমার বুড়ো আঙুলটা, অর্থাৎ আমার হাতের যেখানে যেটা ছিল সে জায়গাটা একটু দেখুন। হাতে জড়ানো রুমালটা আস্তে আস্তে খুলে ফেললেন ভিক্টর হাতলি। তারপর তার হাতখানা বাড়িয়ে ধরলেন ওয়াটসনের দিকে। সেখানে তাকিয়েই ওয়াটসনের শক্ত স্নায়ু আর উপশিরাগুলো পর্যন্ত কেঁপে উঠল। ভদ্রলোকের হাতে 4টি আঙুল, পুরো আঙুলের জায়গাটা রক্তে লাল। মনে হলো খোরাধার কোনো তরোয়াল দিয়ে কেউ যেন বুড়ো আঙুলটা গোড়া থেকে কেটে ফেলেছে। ওয়াটসন জিজ্ঞাসা করলেন, এ কি? সাংঘাতিক নিশ্চয়ের খুব রক্তের স্রোত বয়ে গেছে। ভদ্রলোক উত্তর দিলেন, হ্যাঁ, রক্ত নেহাত কম পড়েনি। আঙুলটা দুখানা হয়ে যাবার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি। আমি কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম তা এখন আমার মনে নেই। জ্ঞান আসার পর দেখলাম তখনও রক্ত গড়িয়ে পড়ছে। তখন আমি নিজের পকেট থেকে রুমাল বের করে জায়গাটা বেঁধে নিলাম। ওয়াটসন ভালো করে পরীক্ষা করে দেখলেন। বললেন, খুব ভারী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। খুন করবার জন্য আপনাকে আক্রমণ করেছিল নাকি কেউ? ভদ্রলোক বললেন, ঠিক ধরেছেন। ওয়াটসন ক্ষতটা ধুয়ে মুছে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলেন। তারপর ব্যান্ডেজ বেঁধে দিলেন। তারপর তাকে শুয়ে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে? ভদ্রলোক বললেন, খুব ভালো। আপনার ব্যান্ডেজের কল্যাণে আমি যেন নতুন জীবন ফিরে পেলাম। খুব দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমি বিশ্রাম পাইনি।
ওয়াটসন বললেন, কথা বলবেন না, আপনার নার্ভের উপর বড় বেশি চাপ পড়েছে। ভদ্রলোক বললেন, পুলিশের কাছে গিয়ে আমাকে সব কিছু বলতে হবে, কিন্তু কি জানেন, পুরো আঙুলটা যদি গোড়া থেকে কাটা না যেত, তবে লোকে আমার কথা একেবারেই বিশ্বাস করতো না। ঘটনাটা এমনই অসাধারণ, আর আমার তরফে প্রমাণ দেওয়ার মতো কিছুই নেই। লোকে যদি আমার কথা বিশ্বাস করে, তবে তাদের অস্পষ্ট কয়েকটা সূত্রই দিতে পারবো। তাতে ঘটনাটা ঠিক মতো বলা হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। ওয়াটসন বললেন, সত্যি ব্যাপারটা যদি রহস্যময় কিছু হয়, তবে আপনি সরাসরি পুলিশের কাছে যাবার আগে আমার বন্ধু মিস্টার শার্লক হোমসের সঙ্গে দেখা করতে পারেন। ভদ্রলোকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, ওর কথা অনেকের মুখে শুনেছি। যদি উনি আমার কাজে হাত দেন, তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। অবশ্য তারপরে আমাকে পুলিশকে খবর দিতেই হবে। আপনি কি মিস্টার হোমসের কাছে একটা চিঠি লিখে দেবেন? ওয়াটসন বললেন, তার আর দরকার নেই, আমি নিজেই আপনাকে তার কাছে নিয়ে যাব। চলুন, এখন গেলে পাতরাষ্ট্র ওর সাথেই ছেড়ে নেওয়া যাবে। আপনি যেতে পারবেন তো এখন? তাহলে একটা ট্যাক্সির ব্যবস্থা করি। ভদ্রলোক বললেন, খুব পারবো, চলুন। ঘটনাটা খুলে না বলা পর্যন্ত মন শান্ত হবে না। শার্লক হোমস বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন, পরনে ড্রেসিং গাউন, চোখ হারানো প্রাপ্তি নিরুদ্দেশের কলমের উপর, ঠোঁটের ভাঁজে পাইপ, খড়ে তামাকের ধোঁয়া। দেখেই বুঝতে পারা গেল এখনো পাতরাশ হয়নি। সাদরে প্রশান্ত ভঙ্গিতে ওয়াটসনদের স্বাগত জানালেন হোমস। তারপর তাজা শূকরের মাংস আর ডিমের ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়া শেষ হলে হার্থলিকে একটি সোফায় বসার ব্যবস্থা করে দিলেন তিনি। ভিক্টর হার্থলির হেলান দেওয়া মাথার নিচে একটি নরম কুশন রাখা হলো। একটি টিপয়ে হার্থলির হাতের কাছেই এক গ্লাস জল আর ব্যান্ডি রাখা হলো। হোমস বললেন, মিস্টার হার্থলি, আপনার স্বচ্ছন্দে সোফায় শুয়ে পড়তে পারেন। কোনো রকম সংকট করবেন না। যতটুকু পারেন বলুন, কিন্তু যখনই ক্লান্তি বোধ করবেন, ব্যান্ডির গ্লাসে চুমুক দিয়ে শক্তি বজায় রাখুন। হার্থলি বললেন, অসংখ্য ধন্যবাদ ডক্টর ওয়াটসন। এমন দক্ষ হাতে আমার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছেন যে একটু অস্বাচ্ছন্দ্য আমি বোধ করছি না। আপনার মূল্যবান সময় যাতে বেশি নষ্ট না হয়, সেদিকে আমি নজর রাখব। আমার এই আশ্চর্য অভিজ্ঞতাটা না বলা পর্যন্ত আমি একটুও শান্তি পাচ্ছি না। বড় ইজি চেয়ারটাতে গা হেলিয়ে দিলেন হোমস। চক্ষু পল্লবের ক্লান্তি ও তন্দ্রালুতা তার স্বভাবের তীক্ষ্ণতা ও কৌতূহলকে আড়াল করে রেখেছে। ভিক্টর হাতলি শুরু করলেন। প্রথমেই বললেন, আপনাদের জানিয়ে দেওয়া ভালো যে আমি একজন অনাথ ও অবিবাহিত। লন্ডনে ফ্ল্যাট ভাড়া করে একতলাতেই বাস করি। আমি একজন হাইড্রোলিক অর্থাৎ তরল পদার্থের গতিবিজ্ঞান ইঞ্জিনিয়ার। গ্রিনিচের বিখ্যাত ফার্ম ভেনার অ্যান্ড ম্যাথিসনে 7 বছর শিক্ষানবিশের কাজ করেছিলাম। 2 বছর আগে আমার কাজের মেয়াদ ফুরিয়ে যায়। এমন সময় আমার বাবাও মারা গেলেন। বাবার মৃত্যুতে কিছু টাকা হাতে এলো। আমি ঠিক করলাম এবার আমি স্বাধীন ব্যবসা করব। এই জন্য ভিক্টোরিয়া স্ট্রিটে কয়েকটা ঘরও ভাড়া নিয়েছিলাম। ব্যবসা করতে গিয়ে প্রথম দিকে কিছু কষ্ট হয়েছিল আমার। 2 বছরের মধ্যে মাত্র 3টে ছোট কাজ হাতে এসেছিল। সব মিলিয়ে এইসব কাজে আমি পেয়েছিলাম মাত্র 27.5 পাউন্ড। প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত বসে বসে মক্কেলদের জন্য অপেক্ষা করতাম। কিন্তু শেষটায় আমার মন খারাপ হয়ে গেল। স্বাধীনভাবে ব্যবসা করা যে আমার ভাগ্যে নেই, শেষ পর্যন্ত এই ধারণায় মনে জেগে উঠতে লাগলো। কাল যখন আমি অফিস বন্ধ করে বেরোবার মতলব মারছি, আমার সহকারী এসে খবর দিল এক ভদ্রলোক ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আমার সাক্ষাৎ চান। সে একটা কার্ড দিল আমার হাতে, তাতে লেখা কর্নেল লাইসান্ডার স্টার্ক। একটু পরেই কর্নেল আমার ঘরে ঢুকলেন। সাধারণ মানুষের চেয়ে লম্বা আর বেজায় রোগা চেহারা,
এরকম চিমসে চেহারার লোক আমার চোখে খুবই কমই পড়েছে। গালের চামড়া টান টান হয়ে হাড়ের উপর চাপা দেওয়া আছে যেন, কিন্তু তার চোখের উজ্জ্বলতা জ্বলজ্বল করছিল। পদক্ষেপ ছিল ক্ষিপ্র, আর চালচলনেও আত্মপ্রত্যয়ে সুদৃঢ় ছাপ। সাদাসিধে পোশাক পরেন, বয়স প্রায় 40-এর কাছাকাছি বলে মনে হয়। এই চিমসে ভদ্রলোকের রকম সকম দেখে কেন জানি না আমার একসঙ্গে বিতৃষ্ণা আর আশঙ্কার ভাব জেগে উঠল। মক্কেল হারাবার সম্ভাবনা সত্ত্বেও আমি আমার অস্থিরতা গোপন করতে পারলাম না। বললাম, আপনার উদ্দেশ্যটা খুলে বললে বাধিত হব। আমার সময়ের কিঞ্চিত মূল্য আছে। ভদ্রলোক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, এক রাত্রির জন্য 50 গিনিতে আপনার পোষাবে? শুধু এক রাত্রির কাজ। আসলে তাও নয়, ঘণ্টাখানেকের কাজ বললেই ঠিক হবে। আমি শুধু হাইড্রোলিক মেশিন সম্পর্কে আপনার সাহায্য চাইছি। মেশিনটা হঠাৎ বিকল হয়ে গেছে। যদি কোন জায়গায় খারাপ হয়েছে দেখিয়ে দিন, তাহলে আমরা নিজেরাই ঠিক করে নিতে পারবো। আমি বললাম, কাজটা সহজ এবং সেই তুলনায় পারিশ্রমিকটা বেশ মোটা রকম বলে মনে হচ্ছে। ভদ্রলোক বললেন, ঠিক তাই। আমরা চাই আপনি আজ রাতের শেষ গাড়িতেই বক্সারের আইফোর্ডে আসুন। অক্সফোর্ডশায়ারের লাগোয়া একটা ছোট জায়গা। রিডিং স্টেশন থেকে মাত্র 7 মাইল। প্যাডিংটন থেকে একটা গাড়ি আছে। সেই গাড়িতে গেলে 11:15টার মধ্যেই আপনি পৌঁছতে পারবেন। আমি একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে আপনার সাথে দেখা করব। আমি বললাম, ঘোড়ার গাড়ি কেন? ভদ্রলোক বললেন, জায়গাটা একটা পাড়াগাঁর মধ্যে কিনা, আইপো স্টেশন থেকে পুরো 7 মাইল। আমি বললাম, তাহলে মাঝরাতের আগে আমরা সেখানে পৌঁছাতে পারবো না, আর সম্ভবত ফিরে আসার গাড়িও পাওয়া যাবে না। রাতটা কি আমায় ওখানেই কাটাতে হবে? ভদ্রলোক সবিনয়ে বললেন, হ্যাঁ, তবে কাজটা চালানো গোছের একটা বিছানা অবশ্যই আমরা আপনাকে দিতে পারবো। আমি বললাম, দিনের বেলায় বা অন্য যে কোনো সময় গেলে হবে না? ভদ্রলোক বললেন, আমরা ভালো করেই দেখেছি যে বেশি রাতে আসাই আপনার পক্ষে ভালো। অসুবিধের ক্ষতিপূরণ হিসাবেই আপনার মতো অজানা একটা লোককে এত টাকা দিচ্ছি। এই টাকায় যে কোনো নিপুণ হাইড্রোলিক ইঞ্জিনিয়ার আমরা নিশ্চয়ই পেতাম। তবে অবশ্যই আপনার যদি অপছন্দ হয়, আপনি কাজটা ছেড়ে দিতে পারেন। আমার 50 গিনির কথা মনে পড়ে গেল। লোভ সম্বরণ করতে পারলাম না, তাই রাজি হয়ে গেলাম। ভদ্রলোক বললেন, তাহলে ওই কথাই রইল। তীব্র জিঘাংসু দৃষ্টিতে শেষবারের মতো আমার দিকে তাকিয়ে বললেন, একটা কথা মনে রাখবেন, এ সম্পর্কে একটিও কথাও কাউকে বলবেন না। যাই হোক, আইফোর্ডে যাওয়ার সর্বশেষ গাড়ি ধরবার উপযুক্ত সময়ে স্টেশনে এসে হাজির হলাম আমি। 11টার পরে ক্ষীণ অস্বচ্ছ আলোয় কেমন যেন রহস্যময় দেখাচ্ছিল স্টেশনটি। সেখানে আমি একমাত্র যাত্রী ট্রেন থেকে নামলাম। প্ল্যাটফর্মের লণ্ঠন হাতে ঘুম জড়ানো চোখে একটি কুলি ছাড়া আর কেউ ছিল না। কিন্তু আমি স্টেশনের ফটক পেরিয়ে এলাম যখন, দেখলাম সেই ভদ্রলোক স্টেশনের ডান দিকে এক কোণায় অন্ধকারে অপেক্ষা করছেন। একটিও কথা না বলে সেই ভদ্রলোক আমার হাতখানা চেপে ধরলেন। তাড়াতাড়ি আমাকে গাড়িতে নিয়ে ওঠালেন। গাড়িটির দরজা খোলা ছিল। ভদ্রলোক দুদিকের জানলা টেনে দিলেন। তারপর গাড়ির মধ্যে পা দিয়ে একটা মৃদু শব্দ করলেন ভদ্রলোক। ঘোড়াটা যেন প্রাণপণে গাড়িটা টেনে নিয়ে ছুটল। হঠাৎ হোমস জিজ্ঞেস করলেন, একটা ঘোড়া? হাতলি বললেন, হ্যাঁ, মাত্র একটাই ঘোড়া ছিল। হোমস আবার প্রশ্ন করলেন, কি রঙের ঘোড়া ছিল লক্ষ্য করেছেন কি? তারপর একটুক্ষণ ভেবে নিয়ে বললেন, আচ্ছা, ঘোড়াটাকে কি খুব ক্লান্ত দেখাচ্ছিল? হার্টলি উত্তর দিলেন, রাস্তায় আলোয় দেখেছিলাম ঘোড়াটার রং ছিল
উজ্জ্বল বাদামি, আর ঘোড়াটা ছিল একেবারে তাজা আর চকচকে। ধন্যবাদ। হোমস বললেন, আপনার কথার মাঝখানে বাধা দেওয়ার জন্য দুঃখিত। বলুন আপনার গল্প। হাতলি পুনরায় বলতে শুরু করলেন। তারপর আমরা চলতে লাগলাম। অন্তত ঘন্টাখানেক হবে। কর্নেল লাইসান্ডার স্টার্ক বলেছিলেন 7 মাইল পথ গাড়িতে যেতে হবে। আমার মনে হয় ঘোড়াটা যে বেগে ছুটছিল, ও যতটুকু সময় আমাদের লেগেছিল তাতে নিশ্চয় 12 মাইলের মতো অতিক্রম করতে হয়েছিল আমাদের। আমার পাশে চুপচাপ বসেছিলেন কর্নেল। একাধিকবার আমি তাঁর দিকে তাকিয়েছিলুম এবং প্রতিবারেই দেখেছিলুম তীক্ষ্ণ চোখে তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এদিককার গেঁয়ো রাস্তাগুলো তেমন ভালো বোধ হচ্ছিল না, কারণ খুব ঝাঁকুনি লাগছিল আমাদের। রাস্তা এবড়ো খেবড়ো ছিল, কোনো কোনো সময় তো গাড়ি পায়ে কাত হয়ে পড়ছিল। যাই হোক, কিছুক্ষণ বাদে গাড়ি থামলো। কর্নেল লাফ দিয়ে নামলেন, আর আমিও তাকে অনুসরণ করলাম। তখন তিনি সামনের খোলা দরজা দিয়ে দুটো হাত বাড়িয়ে আমাকে টেনে নিলেন ভিতরে। আমরা যেন সরাসরি গাড়ি থেকে হল ঘরে ঢুকলাম, আর তখনই ঘরের দরজা সশব্দে আমাদের পিছনে বন্ধ হয়ে গেল। তারপরে এলো ঘোড়ার খুঁড়ের আওয়াজ। বুঝতে পারলাম ঘোড়ার গাড়িটা চলে যাচ্ছে। ঘরের ভিতরটার গাঢ় অন্ধকারে কর্নেল বিড়বিড় করতে করতে দেশলাইয়ের জন্য হাতড়াচ্ছিলেন। হঠাৎ এমন সময় প্রবেশ পথের অন্যদিকে একটা দরজা খুলে গেল। তারপর একটা লম্বা সোনালি হলদে আলো এগিয়ে এলো আমাদের দিকে। ক্রমশ আলোটা চওড়া হতে লাগলো। দেখলাম এক ভদ্রমহিলা বাতিটা মাথার উপর তুলে ধরলেন। সুন্দরী ভদ্রমহিলা উঁকি মেরে আমাদের দেখছিলেন। কর্নেল তার কাছে গিয়ে কানে ফিসফিস করে কি যেন বললেন। তারপর ভদ্রমহিলা যে ঘর থেকে এসেছিলেন সেই দিকে তাকে ঠেলে দিলেন। ভদ্রমহিলা প্রস্থান করতেই কর্নেল বাতি হাতে আমার কাছে এসে দাঁড়ালেন। তারপর পাশের ঘরের আর একটা দরজা খুলে কর্নেল বললেন, দয়া করে কয়েক মিনিটের জন্য ঘরে অপেক্ষা করুন। ঘরটি ছোট আর নিস্তব্ধ। কর্নেল দরজার কাছে পিয়ানোর উপর বাতিটা রাখলেন। তারপর এক্ষুনি আসছি বলে তিনি অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। আশ্চর্য রকম নিঃশব্দ ঘরটা। ইতস্তত পায়চারি করতে লাগলাম আমি। হঠাৎই সেই অসহ্য নীরবতার মধ্যে দরজাটা একটু একটু করে খুলে গেল। দেখলাম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সেই ভদ্রমহিলা। তাঁর পিছনে অলঘরের অন্ধকার। তাঁর দিকে তাকিয়ে বুঝতে পারলাম ভদ্রমহিলা এক অজ্ঞাত ভয়ে আর আতঙ্কে বিহ্বল হয়ে পড়েছেন। তিনি আমাকে তর্জনী তুলে চুপ করে থাকবার ইঙ্গিত করলেন। তার আঙুল কাঁপছিল। ফিসফিস করে ভাঙা ভাঙা ইংরেজিতে তাড়াতাড়ি কয়েকটি শব্দ উচ্চারণ করলেন ভদ্রমহিলা। কথা বলার সময় তার ভয় পাওয়া ঘোড়ার মতো চোখ দুটো বারবার পিছনের অন্ধকারের দিকে ফিরছিল। ভদ্রমহিলা বললেন, আপনার জায়গায় আমি হলে পালিয়ে যেতাম। এখানে মেরামত করবার কিছু নেই। আপনি এই পাশের দরজা দিয়ে চলে যান, কেউ আপনাকে বাধা দেবে না। আমাকে মৃদু হেসে মাথা নাড়তে দেখে হঠাৎ তিনি এক পা এগিয়ে এসে কানে কানে বললেন, ঈশ্বরের দোহাই, সময় থাকতে এখান থেকে চলে যান। আমার স্বভাবটাই একগুঁয়ে বরাবর। যেসব কাজে বাধা বিপত্তি আছে সেসব কাজেই ঝাঁপিয়ে পড়বার জন্য কেমন যেন একটা প্রবণতা বরাবরই আমার রক্তে ছিল। তাছাড়া 50 গিনি পারিশ্রমিক, ক্লান্তিকর পর্যটন এবং অবশিষ্ট রাত্রির কথা ভাবলাম আমি। যে কাজের ভার আমার উপর দেওয়া হয়েছে তা শেষ না করে প্রাপ্য পারিশ্রমিক না নিয়ে আমি কেন চোরের মতো পালিয়ে যাব? কে জানে ভদ্রমহিলা বাতিকগ্রস্ত কিনা। এই ভদ্রমহিলার কথা শুনে অত্যন্ত অস্থির হয়ে পড়লেও বাইরের হাবভাবের কোনো চাঞ্চল্য প্রকাশ না করে আমি মাথা নাড়লাম এবং যেখানে ছিলাম সেখানেই থাকার ইচ্ছা প্রকাশ করলাম। ভদ্রমহিলা আবার তার অনুরোধ পুনরাবৃত্তি করতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক এমন সময় উপরতলায় একটা দরজা জোরে খোলার শব্দ হলো।
এবং সিঁড়িতে অনেকগুলো পায়ের শব্দ শোনা গেল। মুহূর্তের জন্য কান পেতে ভদ্রমহিলা সেই শব্দ শুনে হতাশাগ্রস্ত হয়ে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে যেমন নিঃশব্দে হঠাৎ তিনি এসেছিলেন তেমনিভাবে অদৃশ্য হয়ে গেলেন। ওরা এসে পড়লেন আমার ঘরে। আগন্তুকদের মধ্যে একজন হলেন কর্নেল লাইসান্ডার, আর একজনের চিবুকের নিচের মাংসে ভাঁজ পড়েছে। ধূসর রঙের দাড়িতে সারা মুখ তার ছোঁয়া, দেখতে বেটে খাটো, মোটা সোটা। ফার্গুসন নামে সেই ভদ্রলোক আমার কাছে পরিচিত হলেন। কর্নেল বললেন, ইনি আমার সেক্রেটারি ও ম্যানেজার। আমার ধারণা ছিল আমি দরজাটা বন্ধ করে গেছিলাম। নিশ্চয়ই আপনার ঠান্ডা লেগে গেছে। আমি বললাম, না না, ঘরের চাপা আবহাওয়ার জন্য আমি নিজেই দরজাটা খুলেছি। সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকালেন কর্নেল, তারপর বললেন, আচ্ছা, এবার তাহলে বরং আমাদের আসল কাজে মন দেওয়া উচিত। মিস্টার ফার্গুসন এবং আমি আপনাকে মেশিন দেখাবার জন্য নিয়ে যাব। সবাই মিলে আমরা উপরতলার দিকে রওনা হলাম। কর্নেল বাতি হাতে আগে চললেন, আমি আর মোটা ম্যানেজার তাকে অনুসরণ করলাম। এলোমেলো পাক খাওয়া সিঁড়ি, অনেকগুলো বারান্দা, প্যাসেজ সংকীর্ণ সিঁড়িপথ, এসব মিলিয়ে গোলক ধাঁধার মতো বাড়িটা। দরজাগুলো খুব ছোট আর নিচু। এই দরজাগুলোর নিচের চৌকাঠ বছরের পর বছর অসংখ্য লোকের যাতায়াতে গর্ত গর্ত হয়ে গেছে। নিচু তলার উপরের গালিচা, বাঁশ বা পথের কোনো চিহ্ন নেই। দেওয়ালের পলেস্তারা উঠে যেতে চলেছে, স্যাঁতসেঁতে শ্যাওলা আর অসংখ্য অস্বাস্থ্যকর দাগে ভরা দেওয়াল। আমি যতদূর সম্ভব নিরুদ্বেগ ও নির্বিকার ভাব দেখাবার চেষ্টা করেছিলাম, কিন্তু মহিলাটি সতর্কবাণী অবহেলা করলেও তা সম্পূর্ণ বিস্মিত হয়নি, এবং সেই কারণেই সঙ্গী দুজনের উপর প্রখর দৃষ্টি রেখে চলছিলাম। অবশেষে কর্নেল একটা নিচু দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজা খুলতেই দেখতে পেলাম একটা 4 চৌকো ঘর। ফার্গুসন ঘরের বাইরে রইলেন, আর কর্নেল আমাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। বললেন, আমরা এখন আসলে হাইড্রোলিক মেশিনের মাঝখানে। কেউ যদি এই মেশিনটাকে চালিয়ে দেয় তাহলে আমাদের অবস্থা দারুণ শোচনীয় হয়ে উঠবে। এই ছোট ঘরটার ছাদ আসলে এই নিম্নগামী 4 দণ্ডের অগ্রভাগ। অনেক টন শক্তি নিয়ে এই চাপ নেমে আসে ধাতব মেঝের উপর। বাইরের দিকে ছোট ছোট জলের পাইপ আছে। এইগুলো শক্তি গ্রহণ করে যথাস্থানে পৌঁছে দেয়, আর এর চাপ বহুগুণ বাড়িয়ে দেয়। আপনি ইঞ্জিনিয়ার মানুষ, সুতরাং আপনাকে আর বিশেষ কি বলবো। মেশিনটা সহজেই চালু হয়, কিন্তু গতিতে একটুখানি হালকা ভাব আছে, আর শক্তি কিছু অপচয় ঘটেছে। অবশ্যই আপনি দয়া করে মেশিনটা পরীক্ষা করবেন, আর আমরা কি করে একে মেরামত করতে পারবো তা দেখিয়ে দেবেন। তার কাছ থেকে বাতিটা নিয়ে মেশিনটা খুব ভালো করে পরীক্ষা করলাম। বাস্তবিক পক্ষে মেশিনটা খুব বড়, আর তার চাপ দেওয়ার ক্ষমতা সেই অনুপাতে প্রচুর। যে লিভার দুটো একে নিয়ন্ত্রিত করত, বাইরে গিয়ে সেগুলোর উপর চাপ দিলাম। একটা শোঁ শোঁ করে আওয়াজ হতে লাগলো। সেই আওয়াজ শুনে বুঝতে পারলাম সেগুলোতে কোথাও একটু ফুটো আছে, যার জন্য পাশের সিলিন্ডার দিয়ে জল বাইরে আসে। পরীক্ষায় জানা গেল রবারের বন্ধনীগুলোর মধ্যে একটি, সেটি চালাবার রডের সামনের দিকে জড়ানো, সংকুচিত হয়ে গেছে। আর যে গর্তটার ভিতর দিয়ে এটি কাজ করে তার পক্ষে ছোট হয়ে গেছে। স্পষ্টই বুঝতে পারলাম যে শক্তির অপচয়ের এইটিই কারণ। সঙ্গীদের সে কথা বুঝিয়ে দিলাম আমি। তারা গভীর মনোযোগ দিয়ে আমার মন্তব্য শুনলেন এবং কি করে সেগুলো মেরামত করবেন সেই জ্ঞাতব্য বিষয়গুলো প্রশ্ন করে জেনে নিলেন। সব কথা তাদের পরিষ্কার করে বুঝিয়ে দেবার পর আমি মেশিনটার প্রধান অংশ যে ঘরে রাখা হয়েছিল সেখানে ফিরে গেলাম, আর কৌতূহল নিবারণের জন্য ভালো করে আগা 5 তলা দেখতে লাগলাম। একবার দেখেই বুঝতে পারলাম যে সাজি মাটির গল্প একেবারে মিথ্যে। কারণ একথা অবিশ্বাস্য যে এত ছোট কাজের জন্য এত বিরাট একটা মেশিন বসানো হয়েছে। দেয়ালগুলো কাঠের, আর মেঝেটা আসলে লোহার একটা পাত। পরীক্ষা করবার সময় তার সর্বত্র ধাতব দ্রব্যের একটা স্তর দেখতে পেলাম। নত হয়ে ঘষে ঘষে আসলে কি দেখবার চেষ্টা করলাম।
ঠিক তখনই ঘাড় ফিরিয়ে দেখলাম কর্নেল বিবর্ণ পাণ্ডুর মুখে তার জার্মান ভাষায় বিড়বিড় করে বকছেন। চোখাচোখি হতেই তিনি জিজ্ঞাসা করলেন, কি করছেন আপনি এখানে? একটা মিথ্যা গল্প বলে আমাকে এখানে প্রতারিত করার জন্য মনে মনে ক্ষুব্ধ হয়েছিলাম আমি। তার কথার জবাবে বললাম, আপনার সাজি মাটির তারিফ করছিলাম। যদি জানতাম আপনার মেশিন যথার্থ কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তবে যন্ত্র সম্পর্কে আপনাকে ভালো করে উপদেশ দিতে পারতাম। কথাগুলো বলে ফেলেই কিন্তু নিজের এই হঠকারিতার জন্য অনুতপ্ত হলাম আমি। দেখলাম কর্নেলের মুখ কাঠিন্যে ভরে গেছে, তার ধূসর চোখে হিংসার আগুন। কর্নেল বললেন, বেশ, এক্ষুনি আপনি মেশিনটা সম্পর্কে সবকিছু জানতে পারবেন। এক পা পেছনে সরে গিয়ে জোরে ছোট দরজাটা বন্ধ করে চাবি ঘোরালেন কর্নেল। তক্ষুনি ভয়ে বিবর্ণ হয়ে দরজার কাছে ছুটে গেলাম। আমি সজোরে হাতল ধরে টানলাম, কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল দরজা। আমার লাথি বা সজোরে ধাক্কা সত্ত্বেও একটু নড়ল না। চিৎকার করে উঠলাম, হ্যালো হ্যালো কর্নেল, আমাকে বাইরে যেতে দিন। তারপর হঠাৎ সেই নিস্তব্ধতার মধ্যে একটা বিশেষ ধরনের শব্দ শুনে আমার মুখ শুকিয়ে গেল। শব্দটা লিভারের শেকল নড়ার আর ফুটোওয়ালা সিলিন্ডারের শোঁ আওয়াজ। কর্নেল মেশিনটা চালিয়ে দিয়েছেন। লৌহ ধারটিকে পরীক্ষা করার সময় বাতিটাকে মেঝের উপরে যে অবস্থায় রেখেছিলাম তা তখন সেই অবস্থাতেই ছিল। তার আলোয় দেখা গেল কালো চাঁদটা ধীরে ধীরে ঝাঁকুনি দিয়ে নেমে আসছে আমার উপরে। যে ভয়ঙ্কর বেগে নামছে তাতে সম্পূর্ণ ভাবে আমার দেহ একেবারে মাংসে পিণ্ডে পরিণত হবে। চিৎকার করে দরজার উপরে পড়ে তালাটা সজোরে নাড়াতে লাগলো। বাইরে যেতে দেওয়ার জন্য অনুনয় করতে লাগলাম কর্নেলের কাছে, কিন্তু লিভার চলার নিত্যই শব্দ আমার চিৎকারের শব্দকে ছাপিয়ে উঠল। ছাদটা যখন আমার মাথার 2-1 ফুট ওপরে, হাত উঠিয়ে ছাদের শক্ত আর অমসৃণ স্তর অনুভব করলাম। আমার মৃত্যু যন্ত্রণার পরিমাণ নির্ভর করবে আমার যে অবস্থায় মৃত্যু হবে তার ওপর। সেই ভয়ঙ্কর অবস্থার কথা ভেবেই শিউরে উঠলাম আমি। চিত হয়ে শুলে যন্ত্রণা হয়তো কম হতো, কিন্তু তবু সেভাবে শুয়ে থেকে এই মহাসাংঘাতিক কালো ছায়া আমার উপর নেমে আসছে, সেই দৃশ্য দেখার মতো সচল মন তখন আমার ছিল না। ততক্ষণে সোজা হয়ে দাঁড়ানো অসম্ভব হয়ে উঠেছে। ঠিক এমন সময় আমার চোখ এমন একটা জিনিসের উপর পড়ল যা দেখে আমার মনে চকিতে আশা জেগে উঠল। যখন চতুর্দিকে শেষবারের জন্য দ্রুত চোখে তাকালাম, তখন দুটি তক্তার মাঝখানে হলদে আলোর একটা ক্ষীণ রেখা দেখতে পেলাম। একটা ছোট খোপ পিছন দিকে সরে যেতে যেতে তা ক্রমশ চওড়া হতে লাগলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি সেখানে একটা দরজা আছে যা আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারে। পর মুহূর্তে আমি এর মধ্যে ঝাঁপ দিয়ে আধা চৈতন্য অবস্থায় অন্য পাশে গিয়ে পৌঁছালাম। আমার পিছনের খোপটা আবার বন্ধ হয়ে গেল, কিন্তু বাতিটা চূর্ণ হওয়ার শব্দ আর তার কিছুক্ষণ পরে দুটি ধাতব বাতির সংঘর্ষের তুমুল শব্দ জানিয়ে দিল কত অল্পের জন্য আমার প্রাণ রক্ষা হয়েছে। কবজি ধরে ভীষণ টানাটানির অনুভূতিতে আমার জ্ঞান ফিরল। একটা সরু বারান্দার পাথরের মেঝের উপর পড়ে আছি দেখতে পেলাম। এক ভদ্রমহিলা আমার উপর নত হয়ে বাঁ হাত দিয়ে আমাকে টানাটানি করছিলেন। তার ডান হাতে একটা মোমবাতি। বলা বাহুল্য ইনি সেই সহৃদয়া বান্ধবী যার সতর্কবাণী নির্বোধের মতো অগ্রাহ্য করেছিলাম। হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, আসুন আসুন, ওরা এক্ষুনি এখানে এসে পড়বে। এক্ষুনি দেখতে পাবে যে আপনি সেখানে নেই। এত মূল্যবান সময় নষ্ট না করে চলে আসুন। এবার আর আমি তার উপদেশ অগ্রাহ্য করলাম না।
টলতে টলতে কোনো মতে উঠে দাঁড়ালাম। তাঁর সঙ্গে ছুটে বারান্দা আর বাঁকা সিঁড়ি পেরিয়ে নিচে গেলাম, আর সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ধাবমান পদক্ষেপের শব্দ আর দুটি কণ্ঠস্বরে চিৎকার শুনতে পেলাম। ভদ্রমহিলা হতভম্বের মতো কিংকর্তব্য বিমূঢ় চোখে চারিদিকে তাকাচ্ছিলেন। তারপর তিনি একটা দরজা খুলে দিলেন। তার ভিতর দিয়ে শোবার ঘরের দিকে একটা পথ চলে গেছে। সেই ঘরের জানলা দিয়ে ঘরে ঢুকেছিল উজ্জ্বল চাঁদের আলো। ভদ্রমহিলা বললেন, এই আপনার একমাত্র সুযোগ। উঁচু হলেও এখানে আপনি লাফ দিয়ে উঠতে পারবেন। হঠাৎ সেই পথটার অপর প্রান্তে একটা আলো দেখা গেল কর্নেল এক হাতে লণ্ঠন আর অন্য হাতে কসাইয়ের দায়ের মতো একটা ধারালো অস্ত্র নিয়ে দৌড়ে আসছিলেন। শোবার ঘরের মধ্য দিয়ে দৌড়ে গিয়ে জানলাটা তাড়াতাড়ি খুললাম। তারপর মুহূর্তের মধ্যে জানলার চৌকাঠের উপরে উঠে বাগানের দিকে ঝুলে পড়েছি। শুধু জানলার চৌকাঠ ধরে যখন ঝুলে রয়েছি হাত দুটো দিয়ে, তখন সময় তীব্র আঘাত পড়লো আমার হাতের উপর। সে আঘাতে অসার ব্যথায় শিথিল হয়ে এলো হাত। নিচের বাগানে পড়ে গেলাম আমি। এমন ভাবে পড়ে গিয়ে ঝাঁকুনি খেয়েছিলাম, কিন্তু সৌভাগ্যবশত আহত হইনি। তাই আমি উঠে যত দ্রুত সম্ভব দৌড়ে গিয়ে ঝোপের মধ্যে ঢুকে গেলাম। বিপদ তখনও শেষ হয়নি, তা বুঝতে আমার বাকি ছিল না। দৌড়াবার সময় সাংঘাতিক ভাবে করে উঠল আমার মাথা। হাত দুটো ব্যথায় টনটন করছিল। সেদিকে তাকিয়ে এই প্রথম দেখতে পেলাম যে আমার একটা হাতের বুড়ো আঙুল নিশ্চিহ্ন। সেই ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে অঝরে। রুমাল দিয়ে তা বাঁধতে চেষ্টা করলাম, কিন্তু তখন আমার কান ভোঁ ভোঁ করতে লাগলো। পর মুহূর্তে আমি গোলাপের ঝোপের ভিতর জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম সে কথা আমার মনে নেই। জ্ঞান ফিরতেই দেখলাম পূবের আকাশ ফর্সা হয়ে আসছে। আমার সারা শরীর শিশিরে ভেজা। আহত বুড়ো আঙুল থেকে রক্ত ঝরে কোটের হাত ভিজে গেছে। সাংঘাতিক যন্ত্রণা আমাকে মুহূর্তের মধ্যে এই অদ্ভুত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিল। কর্নেলের কাছ থেকে এখনো নিরাপদ নয়, এই ধারণা নিয়ে উঠে দাঁড়ালাম। বড় রাস্তার পাশে একটা ঝোপের কোণে আমি পড়েছিলাম। তার একটু নিচের দিকে একটা লম্বা দালান। কাছে গিয়ে দেখলাম গত রাতে যে স্টেশনে গাড়ি থেকে নেমেছিলাম ওটা তাই। হাতের ওই বিভৎস ক্ষত না থাকলে ভয়াবহ ঘটনাবলীকে একটা দুঃস্বপ্ন বলে মনে করতে পারতাম। অর্ধ চৈতন্য অবস্থায় স্টেশনে গিয়ে সকালের গাড়ির কথা জিজ্ঞাসা করলাম। ঘণ্টাখানেকের মধ্যেই রিডিং এর গাড়ি আছে জানা গেল। গতকাল রাত্রে নামবার সময় যে মুটেকে দেখেছিলাম তাকে এখনো দেখা গেল। সে কখনো কর্নেল লাইসেন্ডারের নাম শুনেছে কিনা জিজ্ঞাসা করতে সে বলল এ নাম কোনোদিনই শোনেনি। গত রাতে প্ল্যাটফর্মের বাইরে আমার জন্য কোনো ঘোড়ার গাড়ি অপেক্ষা করতে দেখেছিল কিনা জিজ্ঞাসা করাতে সে না বলল। আমি তখন ভয়াবহ অসুস্থ ও দুর্বল। সেই অবস্থায় আমার পক্ষে অত দূরে যাওয়া সম্ভব ছিল না। শহরে পৌঁছে তারপর আমার কথা পুলিশকে জানাবো বলে ঠিক করলাম। 6টা বাজবার অল্প একটু পরেই আমি এখানে এসে পৌঁছালাম। আমার ক্ষতস্থান পরিষ্কার করে ডাক্তার ওয়াটসন ব্যান্ডেজ করে দিলেন। তারপর তিনি দয়া করে আপনার কাছে আমাকে নিয়ে এলেন। মিস্টার হোমস, মামলাটা আমি আপনার হাতেই দিতে চাই। আপনি যে রকম উপদেশ দেবেন আমি সেই মতো কাজ করব। এই অদ্ভুত কাহিনী শুনে হোমস ও ওয়াটসন দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শার্লক হোমস তাক থেকে একটা মোটা বই বার করলেন, যে বইটায় খবরের কাগজে কাটিং আর সরকারি নোট টুকে রাখতেন হোমস। হোমস বললেন, এখানে একটা বিজ্ঞাপন রয়েছে, আপনাদের মন আকৃষ্ট করতে পারে হয়তো। প্রায় বছরখানেক আগে সবগুলো কাগজেই এই বিজ্ঞাপনটা প্রকাশিত হয়েছিল। এই মাসের 9 তারিখে জেরেমিসা হেইলিং নামে 26 বছর বয়সের একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার হঠাৎ নিখোঁজ হয়ে গেছেন। রাত্রি 10টার পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপর তার সম্বন্ধে আর কোনো খবর পাওয়া যায়নি। তার পরনের পোশাক ছিল এরকম, ইত্যাদি ইত্যাদি।
তারপর হোমস ধীর গলায় বললেন, আমার ধারণা যে এই হলো গতবার যখন কর্নেল তার মেশিন মেরামত করতে চেয়েছিলেন তখনকার ব্যাপার। বিস্ময়ে ও আতঙ্কে হাতড়ি চিৎকার করে বলেন, তাহলে ভদ্রমহিলা যা বলেছিলেন এটাই তার আসল মানে? হোমস বললেন, নিঃসন্দেহে। এই কথা স্পষ্ট যে কর্নেল একজন ঠান্ডা মাথার ভয়ানক লোক। তিনি সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যাতে কেউই তার অভীষ্ট কাজে বাধা দিতে না পারে। যেসব বাঘা বোম্বেটেরা জাহাজের কাউকে জীবন্ত রাখে না, তার আচরণও তাদের মতো। আচ্ছা মিস্টার হার্টলি, যদি আপনার অসুবিধা না থাকে, মানে যদি আপনি সক্ষম হন, তাহলে আইফোর্ড রওনা হওয়ার আগে আমরা একবার স্কটল্যান্ড ইয়ার্ড যেতে পারি। প্রায় 3 ঘন্টা পর শার্লক হোমস, ভিক্টর হার্টলি, ডক্টর ওয়াটসন স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর মিস্টার ব্যাট স্ট্রিটের কাছে পৌঁছালেন। সব ঘটনা শোনার পর মিস্টার বার্ট স্ট্রিট সামরিক বিভাগ কর্তৃক প্রকাশিত ওই এলাকার একটা ম্যাপ আসনের উপর রেখে আইফোর্ডকে কেন্দ্র করে কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকলেন এবং বললেন, এই দেখুন, এই বৃত্তটা এই গ্রাম থেকে 10 মাইল ব্যাসার্ধ নিয়ে আঁকা হয়েছে। আমরা যে জায়গাটা খুঁজছি তা এই রেখার কাছাকাছি কোথাও হবে। মিস্টার হার্টলি, আপনি বোধহয় 10 মাইল বলেছিলেন, আর আপনি যখন সংজ্ঞাহীন ছিলেন তখন তারা আপনাকে সারা পথ বয়ে নিয়ে এসেছিল বলেই তো আপনার ধারণা। হার্টলি বললেন, তারা বোধহয় তাই করেছিল। আমাকে যেন তুলে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। এই অবস্থাটা আমার আবছা আবছা মনে পড়ছে। ডক্টর ওয়াটসন বললেন, একটা কথা আমি বুঝতে পারছি না, যখন তারা আপনাকে অজ্ঞান অবস্থায় বাগানে পড়ে থাকতে দেখলো তখন কেন তারা আপনাকে মেরে ফেলেনি? ভদ্রমহিলার কথাতেই কি ওই শয়তানটার মন নরম হয়েছিল? হোমস শান্ত ঠান্ডা গলায় বললেন, আমার মনে হয় আমি আমার তর্জনী নির্দেশ ম্যাপের জায়গাটা দেখিয়ে দিতে পারি। ইন্সপেক্টর বললেন, বেশ বেশ, বলুন তাহলে। তবে আমার মনে হয়। হোমস থামিয়ে দিয়ে বললেন, আমি এই বিন্দুটিতে আঙুল রাখলাম। এই বলে বৃত্তের ঠিক কেন্দ্রস্থলে আঙুল রাখলেন হোমস। বললেন, এখানেই আমরা তাদের দেখতে পাবো। হার্টলি আটকে উঠলেন, কিন্তু গাড়িতে সেই 12 মাইল পথ। হোমস বললেন, 6 মাইল দূরে গিয়ে এর 6 মাইল পিছিয়ে আসা। এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না। আপনি নিজেই বলেছেন, যখন আপনি গাড়িতে ওঠেন তখন ঘোড়াটা তাজা আর ঝকঝকে ছিল। যদি এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে 12 মাইল ঘোড়াটিকে আসতে হতো, তবে তা কি করে সম্ভব? ইন্সপেক্টর চিন্তিত স্বরে বললেন, সত্যি, এমন চালাকি খুবই সম্ভব। এই যে কিসের দল সে সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশ নেই। হোমস বললেন, তা বটে। প্রচুর পরিমাণে জাল টাকা তৈরি করে এরা। পারদ মেশানোর যেসব ধাতুর উপর জায়গা নিয়েছে তা তৈরি করতে ওই মেশিনটি ব্যবহার হচ্ছে। ইন্সপেক্টর বললেন, আমরা বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছি হাজার হাজার হাফ ক্রাউন তৈরি হয়ে বাজারে চলে আসছে। আমরা এই দলটিকে রিডিং পর্যন্ত অনুসরণ করেছি, কিন্তু আর এগোতে পারিনি। কারণ অপরাধী তাদের অপরাধের চিহ্নগুলো এমনভাবে ঢেকেছে যে তারা খুব যে পুরনো পাপী তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই শুভ যোগাযোগের দরুন আমার মনে হয় সত্যি সত্যি এবার তাদের ধরতে পেরেছি। কিন্তু ইন্সপেক্টর ভুল করছিলেন, কারণ ওই অপরাধীদের আদালতের কাঠগড়ায় দাঁড়াবার বরাত ছিল না। হেলে দুলে যখন আমাদের ট্রেন আইফোর্ড স্টেশনে ঢুকলো, দেখা গেল কাছের গাছপালার আড়াল থেকে ধোঁয়ার মতো প্রকাণ্ড স্তম্ভ আকাশে উঠে অতিকায় এক উট পাখির পালকের মতো মাটির উপর ঝুলছে। ট্রেন থেকে নেমে স্টেশন মাস্টারের কাছে জানা গেল যে সামনের একটা চুনকাম করা বিরাট দালান বাড়িতে আগুন ধরেছিল। ওই বাড়িতে ডক্টর বেচারা থাকেন, আর তার সাথে যিনি থাকেন তিনি একজন ভিনদেশী, তবে তাকে রুগী বলে মনে হয় না। পাকশায়ারের বুড়ো গরুর মাংস পর্যন্ত অনায়াসে খেয়ে হজম করে দিতে পারে। ওরা সবাই চুনকাম করা দালান বাড়িটার দিকে এগিয়ে যেতে যেতে দেখলেন বাড়িটার প্রত্যেকটি জানলা ও ছোট ছোট ফাঁক দিয়ে আগুনের লকলকে শিখা চারিদিকে ছড়িয়ে পড়ছিল। 3টে দমকল আগুন নেভাবার চেষ্টা করছিল। হার্টলি অসহ্য উত্তেজনায় চিৎকার করে বলে উঠলেন,
এই যে সেই ছোট ছোট পাথরের উপর দিয়ে গাড়ি চালানোর রাস্তা, ওই সেই গোলাপের ঝোপ যেখানে আমি ছিলাম, ওই যে দ্বিতীয় জানলাটা, ওটা থেকে আমি লাফ দিয়েছিলাম। হোমস বললেন, বেশ, অন্তত আপনি তাদের উপর প্রতিশোধ নিয়েছেন। এতে আর সন্দেহ নেই যে আপনার বাতি মেশিনের মধ্যে পিষে গিয়ে কাঠের দেওয়ালগুলোতে আগুন লাগিয়েছিল, এবং এও নিশ্চিত যে তারা আপনার পিছু ধাওয়া করতে গিয়ে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে তারা তখন খেয়ালই করেনি। আপনার গত রাতের বন্ধুদের চেনবার জন্য এই জনতার উপর সতর্ক চোখ রাখুন। তারপর হোমস সন্দেহমিশ্রিত কণ্ঠে বললেন, বোধ হয়, আমার মনে হচ্ছে এই সময়ের মধ্যেই তারা বেশ কয়েকশো মাইল দূরে চলে গেছে। শেষ পর্যন্ত হোমসের আশঙ্কায় সত্যি হয়েছিল। সেই থেকে এখনো পর্যন্ত ওই ভদ্রমহিলা, ওই জার্মান আর ওই ইংরেজ কারো সম্বন্ধে কোনো খোঁজ পাওয়া যায়নি। গ্রামের লোকেদের কাছে জিজ্ঞাসা করে জানা গেল যে সেই দিনই খুব ভোরবেলায় এক চাষি একটি গরুর গাড়ি দেখতে পেয়েছিল। সেই গরুর গাড়িতে কয়েকজন লোক আর কয়েকটি ভারী ভারী বাক্স ছিল। হিডিংয়ের দিকে দ্রুত যাচ্ছিল গাড়িটা, কিন্তু সেখান থেকে পলাতকদের সমস্ত চিহ্ন অদৃশ্য হয়ে যায়। হোমসের রহস্যভেদী সত্যসন্ধানী শক্তি পর্যন্ত তাদের বাসস্থান সম্পর্কে ক্ষীণতম সূত্র আবিষ্কার করতে সক্ষম হয়নি। দমকলের লোকেরা ভিতরে যে বন্দোবস্ত দেখতে পেয়েছিল তা দেখে হতভম্ব হয়ে গেছিল। তিনতলার জানলায় চৌকাঠে তারা একটা টাটকা কাটা বুড়ো আঙুল দেখতে পেয়ে আরও হতবুদ্ধি হয়ে গেছিল। হাতড়ি যেখানে ফের জ্ঞান ফিরে পেয়েছিলেন এবং কিভাবে বাগান থেকে তাকে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল সেই রহস্যের আড়ালি থেকে যেত যদি সেখানকার নরম মাটি বিশদভাবে ব্যাপারটা পরিষ্কার করে না দিত। স্পষ্ট বোঝা গেল যে দুটি লোক তাকে বয়ে নিয়ে এসেছিল। তাদের মধ্যে একজনের পা ছিল খুব ছোট আর অন্যজনের পা ছিল অস্বাভাবিক রকমের বড়। হোমস সিদ্ধান্ত করলেন এই যে সেই নীরব ইংরেজটি ছিল তার সঙ্গীর চেয়ে কম দুঃসাহসী ও কম নির্দয়। সংজ্ঞাহীন মানুষটিকে বিপদের মুখ থেকে সরিয়ে নিতে ওই ভদ্রমহিলাই সাহায্য করেছিলেন। লন্ডনে ফিরে যাবার সময় যখন আমরা গাড়িতে উঠে যে যার আসন নিলাম, তখন ভিক্টর হার্সলি বিষাদের সুরে বললেন, বাহ, আমার বেচারি বুড়ো আঙুল হারালাম, সঙ্গে 50টি গিনিও পারিশ্রমিক। তার বদলে আমি কি পেলাম? হার্সলি কথা শুনে হোমস হেসে বললেন, দারুণ অভিজ্ঞতা পেলেন আর কি।